সার্বভৌমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় নিয়মিত লেখাপড়া করছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে পরমাণুর গঠন। তোমরা বইটি, তোমাদের পাঠ্য বইটি হাত সামনে রাখো এবং ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, আমাদের ষষ্ঠ অধ্যায়ে রয়েছে পরমাণুর গঠন। তো আমাদের আজকে এই যে তোমাদের পাঠ্য বই দেখো, পাঠ 1 থেকে 3 পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। প্রথম পাঠ 1 থেকে 3 রয়েছে পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। অর্থাৎ আমরা প্রথমে পরমাণু গঠনের মধ্যে পরমাণু সম্পর্কে প্রথমে জানব। দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথমে পরমাণু সম্পর্কে জানব। পরমাণু, আমরা জানি প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র কি কণা দ্বারা, পদার্থ কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা, পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা কি গঠিত। প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা আবার দুই প্রকার। কণা কয় প্রকার? কণা হচ্ছে দুই প্রকার। দেখো বোর্ডে, শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। কণা দুই প্রকার, যথা এক হচ্ছে অণু আর দুই হচ্ছে পরমাণু। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা অণুকে ভাঙলে, অর্থাৎ যে কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম কণার কথা বলছি। এই ক্ষুদ্রতম কণা আবার দুই প্রকার, অণু এবং পরমাণু। অণুকে ভাঙলে কি পাবো? পরমাণু পাবো। পরমাণু অর্থাৎ পরমাণু দ্বারা এক বা একাধিক পরমাণু নিয়ে অণু গঠিত হয়। আবার এক বা একাধিক অণুর সমন্বয়ে কি গঠিত হয়? পদার্থ গঠিত হয়। তাহলে আমরা কি পেলাম? এখানে দুইটা, একটা হচ্ছে অণু, একটা পরমাণু। আজকে আমরা এই পরমাণু সম্পর্কে আলোচনা করছি। এই পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করেছে। তো আমরা দেখি, এই পরমাণু সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানী ডেমোক্রিটাস, তোমরা হয়তো নাম শুনেছ, গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস। দেখো, ডেমোক্রিটাস বিজ্ঞানী ডেমোক্রিটাস, উনি হচ্ছে গ্রিক বিজ্ঞানী। উনি সর্বপ্রথম অর্থাৎ খ্রিস্টপূর্ব 400 অব্দে, তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে শিক্ষার্থীরা, খ্রিস্টপূর্ব 400 অব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মে আরো 400 বছর আগে ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে মতবাদ ব্যক্ত করেছেন। অর্থাৎ তিনি তখন বলেছেন যে পরমাণু অবিভাজ্য, ক্ষুদ্র ক্ষুদ্র কণা। ক্ষুদ্র ক্ষুদ্র কি পরমাণু হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেটা হচ্ছে অবিভাজ্য। এটা কে বলেছে? বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেছে। খ্রিস্টপূর্ব 400 অব্দে বলেছে পরমাণু হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না। এটা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। এই পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, এটাকে আর ভাঙা যায় না, অবিভাজ্য। পরমাণু হচ্ছে অবিভাজ্য। ঠিক আছে? এটা কে বলেছে? বলেছে বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেছে। তো দেখো, উনি বলেছে যে পরমাণু, এই যে ক্ষুদ্রতম কণার নাম দিয়েছে, এই যে পদার্থে এই ক্ষুদ্রতম কণার নাম দিয়েছে পরমাণু। কে? ডেমোক্রিটাস বলেছে। ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে পরমাণু বা অ্যাটম।
বলেছে কি এই ক্ষুদ্রতম কণাটা হচ্ছে নাম দিয়েছে পরমাণু বা অ্যাটম। দেখো শিক্ষার্থীরা, অ্যাটম এই শব্দটি আসলে নেওয়া হয়েছে একটি গ্রিক শব্দ অটমস থেকে। অটমস থেকে অ্যাটম শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ অটমস। অটমস অটমস শব্দ থেকে এই অ্যাটম শব্দটি নেওয়া হয়েছে। অটমসের এ দিয়ে বোঝানো হয় নট, আর টমস, এটা দিয়ে বোঝানো হয় ডিভিজিবল, DIVI, ডিভিজিবল, নট ডিভিজিবল মানে অর্থাৎ অবিভাজ্য, যেটাকে আর ভাঙা যায় না। তো এটা হচ্ছে ডেমোক্রিটাসের মতবাদ। পরবর্তীতে তারই সমসাময়িক আরো দুইজন বিজ্ঞানী, এটা হচ্ছে তোমার বিজ্ঞানী হচ্ছে প্লেটো ও অ্যারিস্টটল। বিজ্ঞানী প্লেটো আর অ্যারিস্টটল আবার তার এই মতবাদে দ্বিমত পোষণ করেছেন। এই দুইজন বিজ্ঞানীর নাম হলো প্লেটো আর অ্যারিস্টটল। দেখো ডেমোক্রিটাসের যে পরমাণু সম্পর্কে যে ধারণাটা, যে মতবাদটা দিয়েছেন, তার এই মতবাদে দ্বিমত পোষণ করেছেন কে? প্লেটো, বিজ্ঞানী প্লেটো ও অ্যারিস্টটল। বিজ্ঞানী অ্যারিস্টটল এই দুইজন বিজ্ঞানী আবার কি করলো? ডেমোক্রিটাসের এই তত্ত্বের দ্বিমত পোষণ করলো। কি বললো তারা? এই দুইজন বিজ্ঞানী অর্থাৎ প্লেটো অ্যারিস্টটল বললো না, পরমাণু অবিভাজ্য নয়, অর্থাৎ পরমাণু বিভাজ্য, পরমাণুকে আরো ভাঙা যায়, পরমাণুকে ভাঙলে আরো ক্ষুদ্র 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 কণা পাওয়া যায়। অর্থাৎ তারা বলেছে পরমাণুটাই সর্বশেষ নয়, পরমাণুকে ভাঙলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু আসতে থাকবে, বের হতে থাকবে। কে বলেছে? বিজ্ঞানী প্লেটো আর অ্যারিস্টটল বলেছে আরো ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ আরো এটাকে ভাঙা যায়, অবিভাজ্য নয়, এটাকে আরো ভাঙা যায়। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, নিরবচ্ছিন্ন কন্টিনিউয়াস প্রক্রিয়া, এটা চলমান, অর্থাৎ পরমাণুকে আরো ভাঙা যায়, এটা বলেছে প্লেটো আর অ্যারিস্টটল। এর পরবর্তীতে দেখো ডেমোক্রিটাসের পরে আসলো প্লেটো আর অ্যারিস্টটলের মতবাদ। এর পরে 1803 সালে দেখো 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন, তোমরা হয়তো নাম শুনেছ, জন ডাল্টন পরমাণু সম্পর্কে আবার নতুন একটা ধারণা আর নতুন ধারণা ব্যাখ্যা করেন। তিনি বলেছেন না, পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙা যায়, পরমাণুকে আরো ভাঙা যায়। পরবর্তীতে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কে বলল? জন ডাল্টন বলল 1803 সালে এসে বলল কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তোমরা একটু বোর্ডে খেয়াল করো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ এটাকে আর ভাঙা যায় না। এটা কে বলতেছে? বিজ্ঞানী জন ডাল্টন। তার এই মতবাদটা দীর্ঘকাল এটা মানুষ, আমরা অর্থাৎ তার এই মতবাদটা অনেক দিন পর্যন্ত চলে। অর্থাৎ তিনি যে কথাটা বলেছিলেন এটা মোটামুটি একটা সবাই এই যে ধারণাটা জন ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করে। জন ডাল্টন যে মতবাদটা 1803 সালে এসে যে ধারণাটা দিয়েছেন, এটা সকলে গ্রহণ করে। ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করে, ফলে অ্যারিস্টটলের যে মতবাদ ছিল প্লেটো আর অ্যারিস্টটলের,
সেটা কি হলো, পরিত্যক্ত হলো। তো জন ডাল্টনের পরে শিক্ষার্থীরা দেখো এখানেই শেষ নয়, এর পরমাণু সম্পর্কে আমি আগেও বলেছি বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করেছেন। জন ডাল্টনের পরে তোমার যে রাদারফোর্ড 1911 সালে 1911 সালে নিলস বোর, হ্যাঁ রাদারফোর্ডের নিলস বোর নয়, 1911 সালে রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড এসে আবার একটি মতবাদ দেন পরমাণু সম্পর্কে। তিনি বললেন কি, অর্থাৎ তোমার এই যে একটু আগে আমরা যার কথা বললাম জন ডাল্টন, তার যে মতবাদ, তার এই মতবাদের সাথে আবার রাদারফোর্ড দ্বিমত পোষণ করলেন। রাদারফোর্ড এসে বলল কি, পরমাণু আবার বিভাজ্য, পরমাণুকে আবার ভাঙা যায়। তিনি আলফা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই বিজ্ঞানী রাদারফোর্ড কি করলো, আলফা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলো যে পরমাণুটা হচ্ছে বিভাজ্য, পরমাণুকে ভাঙলে নতুন 3টি কণিকা পাওয়া যায়। এটা বললো কে, বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এসে। তিনি যে পরমাণুকে ভাঙলে আরো 3টি নতুন কণিকা পাওয়া যায়, বিজ্ঞানী রাদারফোর্ড এসে বলল 3টি কণিকার নাম দিলেন কি, 3টি পরমাণুকে, প্রথমে রাদারফোর্ড এসে বলল কি পরমাণুকে ভাঙা যায়, পরমাণু ক্ষুদ্রতম কণিকাগুলো হচ্ছে কি, আরো পরমাণুকে ভাঙলে যে কণিকাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন আর একটা কি নিউট্রন। ঠিক আছে, নিউট্রন। রাদারফোর্ড এসে বলল পরমাণুকে ভাঙা যায়, পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু যে ক্ষুদ্রতম 3টি কণিকা রয়েছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই 3টি হচ্ছে কণিকা। এখানে বলে রাখি, এখানে এই যে ইলেকট্রনের কথা বললাম, এই কণিকাটা হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত কণিকা হচ্ছে ইলেকট্রন, ঋণাত্মক আধানযুক্ত কণিকা, এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। প্রোটনটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, প্রোটনটা কি ধনাত্মক আধান, আর এটা হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ চার্জহীন, এটাকে আমরা বলতে পারি নিরপেক্ষ অর্থাৎ চার্জহীন, এটার কোনো নিউট্রনের কোনো চার্জ নেই। অর্থাৎ পরমাণুকে ভাঙলে 3টা কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা, এই সর্বশেষ পর্যায়। অর্থাৎ ইলেকট্রন হচ্ছে আবার এখানে ধনাত্মক আধানযুক্ত, প্রোটনটা হচ্ছে এখানে ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, প্রোটনটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আর নিউট্রনটা চার্জহীন কণিকা। শিক্ষার্থী এখানে একটু বলে রাখি তোমাদেরকে, জন ডাল্টনের পরে আসলো কি রাদারফোর্ডের এই মতবাদটি অধিক গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত ছিল। জন ডাল্টন বলেছিলেন এবং রাদারফোর্ডের এই মতবাদটি অধিক যুক্তিযুক্ত ছিল, সেই জন্য পরবর্তীতে সবাই তার এই মতবাদটি গ্রহণ করেছে এবং রাদারফোর্ডের এই মতবাদকে বলেছে কি
সৌর মডেলের সাথে তার এই যে আচ্ছা এখানে একটু তোমাদেরকে আরেকটু বলি, দেখো একটু খেয়াল করো, এই যে আমি 3টি কণিকার কথা বললাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলো কিভাবে থাকে দেখো। এটা দেখো, এটা হচ্ছে কক্ষপথ, এটাকে আমরা কক্ষপথ বলছি। এই যে এখানে থাকে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন থাকে এখানে কেন্দ্রে। প্রোটন আর নিউট্রন তো কোথায় থাকে? কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন এখানে থাকে। আর ইলেকট্রনটা থাকে কোথায়? এই কক্ষপথে। ইলেকট্রনটা যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত, আমি এখানে মাইনাস দিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে এখানে, এগুলো এটা হচ্ছে একটা কক্ষপথ আর এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের মধ্যে থাকে। এই কেন্দ্রটাকে আমরা নিউক্লিয়াসও বলে থাকি। নিউক্লিয়াস, এই কেন্দ্রটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়াস, নিউক্লিয়াস বলে থাকে। নিউক্লিয়াসের মধ্যে থাকে অর্থাৎ পরমাণুর, এটা হচ্ছে একটা পরমাণুর গঠন। এই পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর এই ভরটা, পরমাণুর ভরটা এই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত, অর্থাৎ পুঞ্জীভূত থাকে এই নিউক্লিয়াসের মধ্যে। আর ইলেকট্রনগুলো থাকে কক্ষপথে। তো রাদারফোর্ডের এই মডেলটাকে তোমার এই যে সূর্যের, আমাদের সৌরজগতের সাথে তুলনা করেছেন। সৌরজগতে যেমন কক্ষপথে বিভিন্ন গ্রহ, যে বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, অনেকগুলো গ্রহ আছে সৌরজগতের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। ঠিক একইভাবে এই পরমাণুর মধ্যেও কক্ষপথ রয়েছে। কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো কক্ষপথের নির্দিষ্ট কিছু কক্ষপথে আবর্তন করছে। সেজন্য তার রাদারফোর্ডের এই মডেলটাকে, পরমাণুর এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছে। তো শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইয়ে 55 পৃষ্ঠা আর 56 পৃষ্ঠা এগুলো আরেকটু মনোযোগ সহকারে যদি পড়ো এবং আমার এই যে আজকের এই বর্ণনাগুলো একটু খেয়াল করো, বইয়ের সাথে তোমরা মিলাও, তাহলে তোমাদের আরো এই বিষয় সম্পর্কে আরো ধারণা স্পষ্ট হবে। তোমরা বাসায় পাঠ্য বইটি ভালো করে পড়বে। আজকে আমি এখানে আজকের মতো শেষ করছি। পরবর্তীতে আমি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যতটুকু আলোচনা করেছি আজকে বাসায় এতটুকু অনুশীলন করো। তো পরবর্তীতে আমি এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই আমার অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।